অর্জুন সিং এর ঘর বাপসি আবারও বিজেপিতে। আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে অর্জুন বিকেলেই দিল্লির বিজেপির দলীয় কার্যালয়ে যোগদান করবেন এবং সেই বিষয় নিয়েই অবশ্যই আমরা আরো জানার চেষ্টা করব অর্জুন সিং এর মুখ থেকেই। একেবারে সরাসরি আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী রয়েছেন আমাদের সঙ্গে এবং তার সঙ্গে রয়েছেন অর্জুন সিং। ইন্দ্রাণী, তোমার মাধ্যমেই সিএনএ অর্জুন সিংকে স্বাগত জানাবো এবং তোমার মাধ্যমেই দর্শকদের শোনাতে চাইবো তার মুখ থেকেই নানা কথা। ধন্যবাদ সোনিয়া। অর্জুনদা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে যে এই যে বারবার দল বদল, দাদা আপনাকে তৃণমূলের নেতা চিনতাম, আপনি বিজেপিতে এলেন, সাংসদ হলেন, আবার কিছুদিন পর দেখলাম তৃণমূলে চলে গেছেন, আবার আজকে আপনি ঘর বাপসি মানে বিজেপিতে ফিরে আসছেন, কিছুক্ষণ পরই হয়তো আবার দলে যোগদান করবেন যেরকম আপনি কালকে বলেছেন। এই যে বারে বারে এই তৃণমূল, কংগ্রেস বা বিজেপি, এতে কোনো আপনার ভোটারদের উপর কোনো এফেক্ট হবে না? প্রথমে বলে নি যে এই যে তৃণমূল আসা একটা বলতে গেলে রাজনৈতিক ভুল, বা পার্সোনালি আমি কি ভুল করেছি সেটা বুঝতে পেরেছি। কিন্তু এই ভুলটা আমাকে করতে বাধ্য হয়েছিলাম যখন হাজার হাজার বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছিল। পুলিশ প্রশাসন ভূমিকাটা একদম মানে প্রোটেক্ট করে ক্রিমিনালদেরকে নিয়ে এসে বাড়িঘর লুটপাট করানো, মহিলাদের উপরে অত্যাচার করানো 21-এর পরে। আপনি নিশ্চয়ই আপনার মনে হবে যে সব থেকে পোস্টপোল ভায়োলেন্স আমার ব্যারাকপুরে হয়েছিল। তখন সেই মানুষগুলো আমার কাছে এসে কান্নাকাটি করে একটাই কথা বলতে, আমাদের কোনোভাবে বাঁচান। একদিকে কোনো প্রশাসনিক সাহায্য পাচ্ছিলাম না, আমরা লড়াই করার পরিস্থিতিতে আমি নিজে পার্সোনালি আমার উপরে অনেক অত্যাচার হয়েছে। আপনি জানেন আমার বাড়ির উপরে বোম চালানো হতো, আমার উপরে কয়েকবার গুলি চালানো হয়েছে। সেটাও আমি সহ্য করে নিতাম, কোনো অসুবিধা। আমার বাড়িতে ম্যাক্সিমাম লোককে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। যত আমার সাপোর্টার ছিল তারাও ম্যাক্সিমাম তাদেরকে বেশিরভাগ জায়গা সব কেস খামারে দেওয়া হয়েছিল। আমি নিজেরটা হয়তো সহ্য করেই নিয়েছিলাম, কিন্তু যখন সাধারণ মানুষ, সেই গরিব মানুষ এসে আমার কাছে কান্নাকাটি করলো, তখন একটা টাইমিং আমাকে সমঝোতা করছে। যাওয়ার পরে আমাকে তো তৃণমূল কংগ্রেস কোনোদিন মন দিয়ে অ্যাকসেপ্ট করিনি। আমাকে একমাত্র আমার কাজ ছিল কি ব্যারাকপুরে মানুষকে বাঁচানো। এমপি ল্যাডে টাকা খরচ করতে পারছিলাম না আমরা, সমস্ত এলাকার টাকাগুলো 000 আমরা করেছি, সব জায়গায় খরচ করতে পেরেছিলাম। এই একটা অত্যাচার, দীর্ঘকালীন ওখানে অত্যাচারের জন্য মানুষকে বাঁচাবার জন্য ব্যারাকপুরের মানুষের পাশে, মাদের, বোনদের, ছাত্রদের জন্যে আমাদেরকে এই একটা ডিসিশন নিতে হয়েছিল। কিন্তু সেই ডিসিশনটাও আমার ভুল ছিল, এটা আমি নিশ্চিতভাবে বুঝতে পারলাম। আমি তখন থেকে এটা যে অপমান করা হলো আমাকে, যেভাবে ব্যারাকপুরের মানুষ জন্য লড়াই করার জন্যে আমাকে অপমান করা হলো, সেই অপমান সহ্য না হয়ে সাধারণ মানুষ, আপনি ভাবতে পারবেন, মাইনরিটি লোকেরা বলছে কি দাদা আপনি যে কোনোভাবে আপনি ইলেকশন লড়ুন, আমরা আপনাকে সমর্থন করব, আপনি দরকার হলে বিজেপিতে লড়ুন, আমাদের কিচ্ছু অসুবিধা নেই। আমরা কিন্তু এই শাসনকে শেষ করতে চাইছি। এই বাংলা যে অত্যাচার চলছে, ব্যারাকপুরে যে মানুষের সঙ্গে অবহেলা করা হয়েছে, তাদের বিরুদ্ধে আপনাকে আমরা সমর্থন করব। দাদা, এই যে আপনার বিরুদ্ধে প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, আপনি গতকাল বলেছেন যে শেখ শাহজাহানের সাথে তার একটা যোগসূত্র থাকলেও থাকতে পারে। তো এই জায়গা থেকে আমার প্রশ্ন যেটা, যে এই যে আপনার অভিযোগ, এর কি কোনো সত্যতা বা এর কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? আমি আপনাকে যে কথাটা বলেছিলাম আপনাকে আমি এক্ষুনি দেখিয়ে দিতে পারি। এই প্রমাণটা আপনি দেখবেন, আপনাকে আমি দিয়েও দেব এই ডকুমেন্টসটা। এই দেখুন, এই ডকুমেন্ট, এই জমি ডকুমেন্টগুলো সব আমার কাছে আছে। সমস্ত এই শেখ শাহজাহান, ওই সর্দার, ওর সবার এখানে ডকুমেন্ট আমার। আমি এমনি কোনো কথা বলি না।
আমার কাছে ডকুমেন্ট আছে, আপনাকে আমি দেখিয়ে দেব। শেখ শাহজাহান আর যে একটা কি সর্দার আছে, শিবু হাজরা আছে, এদের সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে। এরা 100 বিঘা জমি পার্থভূমিকের সঙ্গে হাত মিলিয়ে তারা কিনেছে, ওখানে ব্যবসা করছে, ওখানে রোজগার করছে। ওখান থেকে আপনি মার্ক করবেন একমাত্র 2 জন বিধায়ক বলেছিলেন, পার্থভৌমিক বলেছিলেন কি উনি তো একজন ভদ্রলোক, আর একজন বিধায়ক বলেছিলেন, অনেক সিনিয়র বিধায়ক, কি ও তো ফ্রিডম ফাইটার আছে। কেন এদেরকে পাঠানো হয়েছিল, কেন পার্থভৌমিক পাঠানো হয়েছিল? এ তো জ্যোতিপ্রিয় মল্লিকের ফসল ছিল। তারপরে পার্থভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিকে যখন বাজারটা ঘাটতি হলো, তখন পার্থভৌমিক পুরো এর থেকে যত ওখান থেকে এক্সটর্শন, তোলাবাজি, জমি লুট করা, সব ভেড়ি করা, সেখান থেকে নৈহাটিতে আপনি দেখবেন ব্যাপক এই মাছের ব্যবসা হয়। তার সঙ্গে ওখানে ওকে নিয়ে এসে এখানে ইনভেস্ট করানো, জমিতে জমি কিনে তাকে ভেড়ি বানিয়ে দেওয়া, এই ধরনের একটা বড় চক্রান্ত ও করেছে। সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে। এই প্রমাণ ছাড়া আমি বলিনি। ও পার্থভৌমিককে আরও বলছি, শুধু এখানে নয়, পার্থভৌমিক সঙ্গে রাজারহাটে 13 বিঘা জমি কিনেছে, তারও ডকুমেন্ট আমার কাছে আছে, আমার কাছে অনেক কিছু ডকুমেন্ট আছে, সেটা আমি জানি। সে পার্থভৌমিক কীভাবে এই এলাকাটাকে, পুরো ব্যারাকপুরটাকে সন্দেশখালি বানাবার একটা চক্রান্ত নিয়ে সমস্ত জায়গা তার সাঙ্গপাঙ্গকে দিয়ে এই ক্রিমিনাল পলিটিক্স, ক্রিমিনালাইজেশন এলাকাতে। আজকে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী বুকে হাত দিয়ে, আপনি ক্যামেরার সামনে হয়তো বলবে না, কিন্তু বুকে হাত দিয়ে যদি তৃণমূল কংগ্রেস কর্মীদের, যারা পুরনো কর্মী, যারা দীর্ঘ লড়াই করে এসছে, তাদেরকে যদি প্রশ্ন করবেন, আপনি দেখবেন তারা কান্নাকাটি করে এর অত্যাচারে। দাদা, আপনি পার্থভৌমিকের বিরুদ্ধে বলছেন, তৃণমূল কর্মীরা তাকে মেনে নিচ্ছেন, এটাও বলছেন, কিন্তু আমরা তো দেখলাম আপনারই পরিবারের একজন সদস্য তিনি পার্থভৌমিকের ইলেকশন এজেন্ট হয়েছেন। আপনার ভুল আছে। পার্থভৌমিক সবসময় এইসব নাটক করে। মানে নাটক মানে বুঝতে পারেন কিভাবে নাটকগিরি করতে হয়। আমার কোনো ভাইপো, আমার তো 2836টা ভাইপো আছে। একজনকে কাউকে ভাইপো বানিয়ে দিয়ে সে বলবে কি আমার এ ভাইপো আছে, অর্জুন সিংয়ের ভাইপো আমার সঙ্গে আছে। আপনি তাহলে ভুলে গেছেন 2019 সালেও একজন আমার ভাইপো তৃণমূল কংগ্রেস জয়েন করেছিল, মনে আছে আপনাদের? তো এরকম আবার একটা নতুন ভাইপো তৈরি হয়ে যাবে। তো এটা পুরনো চ্যাপ্টার আছে, এইভাবে ও চালায়। আর যাকে ও সামনে নিয়ে এসছে সে এমন লোক, যে লোকের ব্যাপারে আপনি ওই এলাকার কান পাতলে আপনি বুঝতে পারবেন। দাদা, একটু অন্য প্রসঙ্গে আছে, জুট শিল্প। আরও একটা কথা বলেছি, সব সিং হলেই সে অর্জুন সিংয়ের ভাইপো হয়ে যায় বা অর্জুন সিংয়ের কেউ আত্মীয় হয়ে যায়। তো এটা কোনো ব্যাপার নেই, সব সিং সবার আত্মীয় হয় না। দাদা, একটা অন্য প্রসঙ্গ, জুট শিল্প। আমরা জানি আপনার ওখানে জুট শিল্প একটা অনেক বড় ব্যাপার। এর আগে কেন্দ্রীয় সরকারের সাথে এটা নিয়ে মতবিরোধ হয়েছিল, মূলত পীযূষ গোয়েলের সাথে একাধিকবার আমরা এই দিল্লিতেই আপনাকে বৈঠক করতে দেখেছি, এবং সর্বশেষ জেপি নাড্ডার বাড়ি থেকে বেরিয়ে আপনি কিন্তু এর বিরুদ্ধেই তোপ দেখেছিলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সেই জুট শিল্প আপনি আবার বিজেপিতে ফিরে আসছেন, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না তো ওখানকার যে কর্মীরা রয়েছেন তাদের? আপনার মনে আছে জুট শিল্পর অনেকটা কাজ আমরা ওই লড়াই করে করাতে পেরেছিলাম। জুট শ্রমিকরা এখন ভালো পরিস্থিতিতে আছে, জুট মিলগুলো চলছে। দেখুন, কিছু কিছু ব্যাপার এমন হয় না কি, যারা জুট সঙ্গে যুক্ত আছে, আমি বলবো, সবসময় বলি কি, যারা জানে তাদেরকে এই ব্যাপারটা একটু ইনভলভ করা দরকার আছে, তাহলে সঠিক তথ্য। আমি তো গভর্নমেন্টকে তখন সঠিক তথ্য দিয়েছিলাম। আমি একমাত্র বিধায়ক, হয়তো আমি একমাত্র এমপি যে অনেক জায়গায় জুট মিল আছে, কিন্তু আমি লোকসভাতে জুট মিলের জন্য আমি সরব হয়েছিলাম। আর এটা জুট মিলের শ্রমিক চাষিদের জন্য ভালো করাতে পেরেছিলাম আমি। একটু রাজ্যের প্রসঙ্গে যাই দাদা, গতকাল আমরা দেখলাম একটা ছবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং এসএসকেএমে চিকিৎসার জন্য গেছেন।
পরে যেটা জানা গেল যে ডাক্তাররা বলছেন, মানে মেডিকেল বুলেটিন এলো, মুখ্যমন্ত্রী বলেছেন তাকে, তার মনে হয়েছে তাকে পিছন থেকে কেউ ধাক্কা দিল বলে তিনি পড়ে গেলেন, এটা তার মনে, বা তিনি হ্যালুসিনেশন করছেন, এরকমও ডাক্তাররা বলছেন যে হতে পারে। তো এইটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ মুখ্যমন্ত্রীর বাড়ি, সেখানে হাই প্রোটোকল, প্রচুর পুলিশ, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীকে ধাক্কা দেওয়ার কথা যেটা সামনে আসছে। দেখুন, আমি এই ব্যাপারে আমার মন্তব্য করা উচিত নয়, আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করি, কিন্তু যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তো যারা ওখানে অফিসার অন ডিউটি আছে, আমার মনে হয়েছে এটা ব্যাপকভাবে তদন্ত করা উচিত। ওনার একটা হাই প্রোফাইল সিকিউরিটি যেখানে থাকে, সেখানে যদি উনি মনে করেন দিদি কি আমার পিছন থেকে কেউ ধাক্কা দিয়েছে, এটা মারাত্মক অভিযোগ। এই অভিযোগের ব্যাপক আকারে তদন্ত হওয়া দরকার আর দোষীকে শাস্তি দেওয়া দরকার। আর একটা প্রশ্ন দাদা, গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পেয়েছেন, তারপর তার বাড়ির একটা ছবি, সেখানেও তার কপাল দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে মাননীয় মুখ্যমন্ত্রীর। এসএসকেএমে তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, তখনও তার কপাল দিয়ে ঝরঝর করে রক্ত, সেই একই ছবি, একই পোশাকে। তো যেটা সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে যে সামান্য রক্ত পেলে আমরা বাড়ির লোকরা আগে সবার আগে সেটা শুশ্রূষা করি, একজন মুখ্যমন্ত্রী তিনি বাড়ি থেকে এসএসকেএম পৌঁছে গেলেন, প্রাথমিক চিকিৎসাটুকু তার হলো না, এটাকে কিভাবে দেখছেন? এটা সত্যি একটা প্রশ্নচিহ্ন আছে এর উপরে, কিন্তু আমি ইমিডিয়েট বলবো, ডিমান্ড করব কি 24 ঘন্টা ওখানে অ্যাম্বুলেন্স থাকা উচিত, 24 ঘন্টা ডাক্তার থাকা উচিত। ইমিডিয়েট সেই ডক্টর আর যারা অ্যাম্বুলেন্সের সঙ্গে যুক্ত আছেন যারা, তাদেরকে সাসপেন্ড করে, তাদেরকে অ্যারেস্ট করে তাদের তদন্ত করা উচিত কি এটা কেন হলো। যদি ধরুন কোনো ভগবান না করুক, ঠাকুর না করুক, কোনো বড় আঘাত হয়ে যেত, মানে কোথাও কোনো আর্টারি হয়ে ছিঁড়ে যেত, তখন কি হতো? তো এটা খুব গুরুত্ব দিয়ে এটা তদন্ত করা উচিত। দাদা, শেষ প্রশ্ন, কিছুক্ষণের মধ্যেই আপনি বিজেপিতে যোগদান করবেন এবং তারপর আবার আপনার হয়তো পদ্মফুলের টিকিটে আপনি যেরকম দাবি করছেন বা সাংসদ হওয়ার জন্য লড়াই করতে আমরা দেখব, সেক্ষেত্রে ব্যারাকপুরের মানুষের জন্য কি বার্তা থাকবে আপনার? ব্যারাকপুরের মানুষ, ব্যারাকপুরের ভোটার, ব্যারাকপুরের ছাত্র যুব, মহিলা, মায়েরা, দিদিরা, শ্রমিকরা, চাষি ভাইরা, মেজরিটি, মাইনরিটি, সবাইকে এই অপমানের বদলা নেওয়ার জন্যে, আমার পাশে থাকার জন্যে সবাইকে আহ্বান জানাচ্ছি। একেবারে সবাইকে আহ্বান জানাচ্ছেন তিনি। ইন্দ্রাণী, আপাতত ধন্যবাদ।